হচ্ছে মৌমাছির বিষ বা অ্যাপিয়াম ভাইরাস। এটির উৎস হচ্ছে একটি প্রাণীজ উৎস। আর এর প্রভাব হচ্ছে ডাক্তার ফ্রেডারিক হামফ্রেজ। আর এর আমরা চার কথা বা নিজস্ব কথা এটা দিয়ে শুরু করব। তো এর প্রথম কথা হচ্ছে মূত্র স্বল্পতা ও মূত্র কষ্ট। মূত্র স্বল্পতা ও মূত্র কষ্ট আমরা আজকে চেষ্টা করব মানে একবারে মুখস্থ করার মতো করতে। এর প্রথম কথা হচ্ছে মূত্র স্বল্পতা মূত্র কষ্ট। দ্বিতীয় কথা হচ্ছে জ্বালা ও ফোলা, চোখের নিম্ন পাতা ফোলা। আর তৃতীয় কথা হচ্ছে স্পর্শকাতরতা গরম কাতরতা। চতুর্থ কথা হচ্ছে সূচিবিদ্যবৎ বেদনা পিপাসাহীনতা। সূচিবিদ্যবৎ বেদনা পিপাসাহীনতা। মূত্র স্বল্পতা মূত্র কষ্ট প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে জ্বালা ও ফোলা আর চোখের নিম্ন পাতা ফোলা। তৃতীয় কথা স্পর্শকাতরতা গরম কাতরতা। চতুর্থ কথা সূচিবিদ্যবৎ বেদনা পিপাসাহীনতা। এই নিজস্ব কথাগুলো নেওয়া হয়েছে আমাদের সবার পরিচিত বই ওষুধ পরিচয়, এই বই থেকে, নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের। আমরা সিএস কালী বা চন্দ্রশেখর কালীর বইতেও 7টি বিষয়ের কথা বলা আছে, যে এই 7টি বিষয় হচ্ছে এপিসমেলের গুরুত্বপূর্ণ বিষয় আর কি, এটা প্রধান লক্ষণ। এই সিএস কালী সাহেব যে 7টি বিষয়ের কথা বলছে সেই 7টি হচ্ছে এরকম: 1 নম্বর তন্দ্রালুতা, 2 নম্বর শোধযুক্ত স্ফীতি, আর হচ্ছে পিপাসাহীনতা বা তৃষ্ণা শূন্যতা, উত্তাপে অসহিষ্ণুতা, হুল বিদ্যুৎ যন্ত্রণা, বিকাল 4টা হতে 6টার মধ্যে রোগের বৃদ্ধি, থ্যাতলাইয়া যাওয়া বোধ। এই 7টি এপিসের প্রধান লক্ষণ। আমরা আসলে মূল কথাগুলো আমাদের আত্মস্থ করার দরকার। আমরা অনেক বড় করে ওষুধকে পড়েও আসলে মূল কথাগুলো যদি আত্মস্থ করতে না পারি তাহলে আমরা আগাইতে পারবো না। তো আমরা নরেন্দ্রনাথের 4 কথা আমরা প্রায় সবাই আমরা জানি, সবাই আমরা পড়ছি। তো আমি এই জন্য পাশাপাশি এই যে সিএস কালী সাহেবের বই থেকে এটা নেওয়ার চেষ্টা করছি। সিএস কালী সাহেব বলছে যে 7টি প্রধান কথা আছে এই এপিসে। এই 7টি প্রধান কথা হচ্ছে তন্দ্রালুতা, শোধযুক্ত স্ফীতি, শোধযুক্ত স্ফীতি, পিপাসাহীনতা বা তৃষ্ণা শূন্যতা, উত্তাপে অসহিষ্ণুতা। উত্তাপে অসহিষ্ণুতা যেটাকে আমরা বলতে পারি মানে অনেক বেশি গরম কাতরতা আর কি। হুল বিদ্যুৎ যন্ত্রণা, আর বিকাল 4টা হইতে 6টার মধ্যে রোগের বৃদ্ধি, থ্যাতলাইয়া যাওয়া বোধ মানে থ্যাতলাইয়া যাওয়ার মতো অনুভূতি আর কি। এই 7টি এপিসের প্রধান লক্ষণ। আমরা এই 7টা আত্মস্থ করার চেষ্টা করি। তন্দ্রালুতা, শোধযুক্ত বা স্ফীতি, শোধযুক্ত স্ফীতি, স্ফীতি শোধ একই ব্যাপার। তৃষ্ণা শূন্যতা বা তৃষ্ণাহীনতা বা পিপাসাহীনতা। উত্তাপে অসহিষ্ণুতা মানে উত্তাপ মোটেই সহ্য হয় না। হুল বিদ্যুৎ যন্ত্রণা এটা থাকবেই। আর বিকাল 4টা হইতে 6টার মধ্যে রোগ বৃদ্ধি, থ্যাতলাইয়া যাওয়া বোধ বা অনুভূতি। আমরা চেষ্টা করি এগুলো মনে রাখার জন্য। 1 নম্বর তন্দ্রালুতা, 2 শোধযুক্ত স্ফীতি, 3 তৃষ্ণা শূন্যতা, 4 উত্তাপে অসহিষ্ণুতা, হুল বিদ্যুৎ যন্ত্রণা, আর বিকাল 4টা হতে 6টার মধ্যে রোগ বৃদ্ধি, থ্যাতলাইয়া যাওয়া বোধ বা অনুভূতি। এই 7টি প্রধান। আমরা এই এপিস মেলিফিকা তন্দ্রালুতা, তন্দ্রালুতা স্যার। হ্যাঁ, তন্দ্রালুতা তারপর 1 নম্বরেই ভুলবিদ্ধ, আছে তন্দ্রালুতা। 1 নম্বরেই আছে ভুলবিদ্ধ তন্দ্রালুতা। স্যার পড়া দিচ্ছি স্যার আমি। জি স্যার। মুখস্থ এখন আর পারি না স্যার, ভুল লিখতেও পারিনি। ভুলবিদ্ধ যন্ত্রণা, তন্দ্রালুতা, তারপরে স্যার গরম সহ্য করতে পারে না, তারপরে স্যার হচ্ছে পিপাসাহীনতা, আহ পিপাসাহীনতা, পিপাসাহীনতা, 4টা হুল থেকে বিদ্যুৎ 6টা ও পর্যন্ত যন্ত্রণা, বৃদ্ধি, 4টা থেকে 6টা বৃদ্ধি, থ্যাতলাইয়া 5টা হয়েছে যাওয়ার মতো আপনাদের। অনুভূতি, থ্যাতলাইয়া হ্যাঁ যাওয়ার মতো বুঝেছেন, অনুভূতি। থ্যাতলার মতো ব্যথা, জি স্যার, না জি, অনুভূতি, জি স্যার। অনুভূতি, থ্যাংক ইউ থ্যাতলাইয়া যাওয়া অনুভূতি বা বোধ। জি, ধন্যবাদ স্যার। স্যার। স্যার ধন্যবাদ কামরুল স্যার। স্যারের ধরেন, দেখেন সব পারবে, কামরুল স্যারের ধরেন সব পারবে স্যার।
জি জি, কম্পিউটার স্যার তো পারবে স্যার। জি স্যার। তো আমরা আহ, এই এবার আমরা একটু অন্যদিকে যাব। অ্যাপিসমেলের মানসিক অবস্থাটা আমরা একটু দেখব। অ্যাপিসের মেন্টাল অবস্থাটা এটি আমরা দেখব। আহ, এই যে অ্যাপিসের মানসিক লক্ষণ, আমরা এটাও চেষ্টা করব একটু ইয়ে করার মতো। ইহার অ্যাপিসের মনটি বড়ই অদ্ভুত, কেননা ইহার রোগী বিশেষত পুরাতন রোগী উদাসীন হয়, খিটখিটে হয়, আশাশূন্য হয়, বিষণ্ণ হয়, ক্রন্দনশীল হয়। তাছাড়া রোগীর মনটি সর্বদাই হিংসা ও সন্দেহে পূর্ণ থাকে। মৌমাছির যা চরিত্র, আমরা যাব সামনের দিকে একটু অন্যভাবেও আমরা মৌমাছিকে উপলব্ধি করব। বলা হয়েছে যে এ রোগী উদাসীন, খিটখিটে। উদাসীনতা, এটা আমাদের খুব মনে রাখতে হবে। উদাসীনতা, খিটখিটে, আশাশূন্য, বিষণ্ণ, ক্রন্দনশীলতা, এবং রোগীর মনটি সর্বদা হিংসা ও সন্দেহে পূর্ণ থাকে। এটি আমাদের খুব, বিশেষ করে হিংসা এবং সন্দেহে পূর্ণ থাকে, এটি আমাদের খুব মনে রাখতে হবে। ক্রন্দনশীলতা, আমরা ক্রন্দনশীলতা শুনলেই পালসের কথা ভাবি, মেডোর কথা ভাবি, কিন্তু অ্যাপিসেও কিন্তু ক্রন্দনশীলতার অবস্থা একেবারে কম না, ভালোই অবস্থান আছে। এপিসের ছোট বালক রোগী বা বড় ছটফটে হয়, স্থির থাকতে পারে না, এটা নারে ওটা নারে, তাছাড়া বড় একটা সন্তুষ্ট হয় না। এই অ্যাপিসকে সহজে সন্তুষ্ট করা যায় না। পালসেটিলাও এমন, একে সহজে সন্তুষ্ট করা যায় না। সে যতটা ভালো আচরণ করে তা নিজের অবস্থান বজায় রাখার জন্য, কিন্তু পালসকে কিন্তু সহজে সন্তুষ্ট করা যায় না। সে অর্থাৎ বালির মধ্যে পানি ঢাললে যেমন চুষে নিয়ে যায়, পালসও সেরকম। তো এখানে কিন্তু এই যে এপিসের সাথে পালসেরও এখানে বেশ মিল আছে, যে তাকে সহজে সন্তুষ্ট করা যায় না, কিছুতেই তাহাকে সন্তুষ্ট করিতে পারা যায় না। অসুখের সময় তাকে ছুঁইলে চটিয়া যায়, তাকে স্পর্শ করলে, যখন সে অসুস্থ থাকে তখন তাকে যদি ছুঁইতে যায় বা স্পর্শ করে তাহলে সে চটিয়া যায়। এর একটা অদ্ভুত লক্ষণ, যে অনেক সাবধান হইলেও ছোট 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 ছেলে বা ছোট মেয়ে বা এমনকি বড়রাও, তাদের হাত হইতে জিনিসপত্র পড়ে যায়, তাদের হাত হইতে জিনিসপত্র পড়ে যায়। এটা বেশ একটা অদ্ভুত লক্ষণ। চেষ্টা করে, তারা চেষ্টা করে যাতে না পড়ে যায়, তারপরেও পড়ে যায়। এর আমরা কারণ ব্যাখ্যায় পরে যাব। অনেক সাবধান হইলেও এটা পড়ে যায় তার হাত থেকে, ছোট ছেলে মেয়ে হোক, এমনকি বড়দেরও হতে পারে। অ্যাপিসের রোগী তাহার হস্ত দুইটিকে, বিশেষত আঙ্গুলগুলোকে স্থির রাখতে পারে না, হাতের আঙ্গুলগুলো তারা স্থির রাখতে পারে না। ইহা এক ধরনের স্নায়বিক অস্থিরতা। ইহা এক ধরনের স্নায়বিক অস্থিরতা। অ্যাপিসের অস্থিরতা স্নায়ুমণ্ডলের উত্তেজনা হইতে আবির্ভাব হয়। সুতরাং রোগী ইচ্ছা করিলেও স্থির থাকিতে পারে না। এই জায়গাগুলো আমাদের একটু, আমরা একটু মনে রাখার চেষ্টা করি, যেটা শত চেষ্টা করেও আমরা রোগীলিপি করার সময় যে তার হাত থেকে জিনিসপত্র পড়ে যায় বা ইয়ে করে, তাকে আমরা প্রশ্ন করতে পারি যে আপনি যাতে না পড়ে সেই চেষ্টা করেন কিনা। যদি সে বলে যে না, আমি যথেষ্ট চেষ্টা করি আমার হাত থেকে জিনিসপত্র যাতে না পড়ে যায়, কিন্তু তারপরেও ডাক্তার সাহেব পারি না, কিভাবে যে ঘটে যায়, পড়ে যায়ই যায়। এভাবে আমরা একটু যাচাই করে নিতে পারি। মেডোরিনাম, ফসফরাস, জিঙ্কের মধ্যে এই প্রকার অস্থিরতা দেখা যায়। তবে মেডো এবং জিঙ্কের অস্থিরতা কেবলমাত্র শোনা যাচ্ছে আমাকে স্যার? আমি মনে হয় জি, আপনি বেরিয়ে গিয়েছিলেন, আবার ঢুকছেন, শোনা হ্যাঁ, যায় স্যার। এই যে নেটের সমস্যা আমাদের এখানে খুব বেশি তো। শোনা যাচ্ছে। জি স্যার, আমরা আবার যাচ্ছি, বলতেছিলাম যে শোনা যাচ্ছে। মেডোরিনাম, ফসফরাস এবং জিঙ্কের মধ্যে এরকম অস্থিরতা দেখা যায়। তবে মেডোরিনাম এবং জিঙ্কের অস্থিরতা দেখা যায় শুধুমাত্র নিম্ন অংশে, পায়ে। আর ফসফরাসের অস্থিরতা প্রায় অ্যাপিসের ন্যায়। তবে পার্থক্য হচ্ছে ফসের অত্যন্ত পিপাসা থাকে, কিন্তু অ্যাপিসে পিপাসা থাকবে না। এভাবে আমরা পার্থক্য করা শিখতে পারলে আমরা আগায় যেতে পারবো। তো বলতেছিলাম যে এর
মানসিক লক্ষণগুলো আমরা আসলে এগুলো অনেক বড় রেমেডি বা বড় ড্রাগ, একটা ক্লাসে একটা আলোচনায় একটা ওষুধের সবগুলো কখনোই আসে না। আমরা এর ভিতর থেকে কিছু অংশ নিয়ে আসার চেষ্টা করি, আর কিছু তো বাদ পড়েই যায়। তো আমরা আবার আমাদের যেহেতু গুড নাইটে একই মেডিসিনের উপর তো অনেক ক্লাস হয়, সেক্ষেত্রে আমাদের সমস্যা নাই, আমরা আগায় যেতে পারবো বা আমরা করতে পারবো পরবর্তী ইসে। আমরা এবারে একটু অন্যভাবে যাই, দেখি কি করা যায়, অন্যভাবে একটু অ্যাপিসকে দেখার চেষ্টা করি। একটা মক্ষী রানীর লাইফস্টাইল মানে মধুমক্ষিকা যাকে আমরা বলি, একটা মধুমক্ষী রানীর লাইফস্টাইল সম্পর্কে আমরা যত বেশি জানতে পারবো, এপিসের বর্ণনা ততই সমৃদ্ধ হবে। মৌমাছি যেমন তার সংসারকে ঘিরে খুবই শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করে, এপিসের মহিলারাও তেমনি সংসারী। বলে রাখা প্রয়োজন যে এপিস মূলত একটি ফিমেল রেমেডি। বারবার কেটে যাচ্ছে। তো আমরা বলতেছিলাম যে এপিসের মহিলারাও তেমনি সংসারী, এদেরকে ফ্যামিলি ওরিয়েন্টেড বলা যেতে পারে। তো আমরা বলতেছিলাম যে মক্ষী রানীর লাইফস্টাইল মানে মধুমক্ষী রানীদের যে লাইফস্টাইল, এটা আমরা যত বেশি জানতে পারবো, এপিসের বর্ণনাও আমাদের তত বেশি সমৃদ্ধ হবে। মৌমাছি যেমন তার সংসারকে ঘিরে খুবই শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করে, এপিসের মহিলারাও তেমনি সংসারী, এদেরকে ফ্যামিলি ওরিয়েন্টেড বলা যেতে পারে। এরা যেমন ব্যস্ত থাকে তেমন সক্রিয়তা থাকে। ব্যস্ততা এবং সক্রিয়তা এই দুটি গুণই এপিসের মধ্যে খুব বেশি থাকে। ব্যস্ততা এবং সক্রিয়তা, আমরা এটা মনে রাখার চেষ্টা করি যে ব্যস্ততা এবং সক্রিয়তা এই দুটি এপিসের মধ্যে খুবই বেশি থাকবে। এরা কি হতে পারে, এরা ঠোঁট কাটা টাইপের হতে পারে, আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গি থাকতে পারে, এদের কথায় বেশ ঝাল থাকে। আমরা মনে রাখার চেষ্টা করি এগুলো, যেহেতু আমরা বলছি এপিস মূলত একটি ফিমেল রেমেডি। বলা হয়েছে এরা ঠোঁট কাটা টাইপের হতে পারে, আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গি এদের বেশি থাকে এবং এদের কথায় বেশ ঝাল থাকে। আমরা চেষ্টা করি আরেকটু সামনের দিকে যাই। এপিস একটু কর্কশ, একটু বেশি আবেদনময়ী পুরুষ মাতব্বরদের যেমন এক্সট্রা ম্যারেজের সম্পর্ক থাকতে পারে, এপিস মহিলাদেরও তেমনি স্বামীর সঙ্গে সামাজিক সম্পর্ক ব্যতিরেকেও আলাদা যৌন। বলতেছিলাম যে যে বলা হয়েছে পুরুষ মাতব্বর বা সমাজের গ্রামের মোড়ল মাতব্বর আছে না, নেতা খাতা, আমরা কি বলা যায় রাজনৈতিক নেতাদের কথা নাই বললাম, তাদের কথা বলা তো আবার ঝামেলা। এই যে পুরুষ মাতব্বরদের যেমন এক্সট্রা ম্যারেজের সম্পর্ক থাকতে পারে, বলা হয়েছে এপিসের মহিলাদেরও তেমনি স্বামীর সঙ্গে সামাজিক সম্পর্ক ব্যতিরেকেও আলাদা যৌন সম্পর্ক থাকতে পারে। মক্ষী রানী যাকে কামড়াতে চায় তার পিছু সহজে ছাড়ে না, তার ফুল ফুটিয়েই ক্ষান্ত হয়। এরা পরিশ্রমী এবং ব্যস্ত। মূলত এটা একটি ফিমেল রেমেডি, যেটা আমরা আগেই বলছি। তো আমরা বলতেছিলাম যে যাকে কামড়াতে চায় তাকে সহজে ছাড়ে না, ঠিক তেমনি এপিসের প্রেমে যদি কেউ পড়ে যায় সে পুরুষের রক্ষা নেই। কোনোভাবে তাকে কি বলা যেতে পারে, তার সাথে প্রতারণা করার কোনো সুযোগ নেই, তার সাথে কি বলা যেতে পারে মানে তাকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। তো বলছে যে যাকে কামড়াতে চায় তার পিছু সহজে ছাড়ে না, তাকে হুল ফুটিয়েই ক্ষান্ত হয়। আর হচ্ছে সন্দেহপরায়ণতা, হিংসা, এটা তো আমরা আগেও বলছিলাম যে এটা খুবই গুরুত্বপূর্ণ। সন্দেহপরায়ণতা এবং হিংসা এটা অ্যাপিসের মধ্যে অনেক বেশি দেখা যায়। অ্যাপিসের সঙ্গে ল্যাকেসিসেরও তুলনা হতে পারে, যৌন বিষয়ে এরা যথেষ্ট প্রাণবন্ত হয়। ল্যাকেসিসও গরম কাতর বা অন্য তুলনা হতে পারে, আমরা সামনের দিকে যদি সুযোগ পাই তুলনায় যাব। বলেছে যৌন বিষয়ে এরা যথেষ্ট প্রাণবন্ত। এ ধরনের মহিলাদের এবং অনেক বিধবার যৌন সংক্রান্ত বিষয়ে অবদমনের ফলে ওভারিয়ান টিউমারের জন্ম নিতে পারে।
বলা হয়েছে যে বিধবাদের যৌন সংক্রান্ত বিষয়ে তাদের যে যে যৌন অবদমন যেটা হয়ে থাকে বিধবাদের, কারণ হচ্ছে এরা এপিস ন্যাচারালি যৌনতার ক্ষেত্রে বেশ প্রাণবন্ত। আর বলা হয়েছে যে এই যারা যৌনতার বিষয়ে অনেক প্রাণবন্ত, এই এপিসের যে বিধবা এরা যৌন সংক্রান্ত বিষয়ে যে তাদের দমন পীড়ন হয়, এই দমন পীড়নের ফলে তাদের ওভারিয়ান সিস্টের জন্ম নিতে পারে বা ওভারিয়ান সিস্ট দেখা দিতে পারে। এটা আমরা মনে রাখার চেষ্টা করি। বা আমরা যে বলতেছিলাম যে তার এই যে কি বলা যেতে পারে, তার হাত থেকে জিনিসপত্র পড়ে যায়, এখানে অন্যমনস্কতাও থাকতে পারে, অন্যমনস্কতার জন্য তার এরকম হতে পারে। বা দেখা যায় যে এটাকে কি বলা যেতে পারে, ফল্টি নার্ভাস সিস্টেমও বলা যেতে পারে। আর বিশেষ করে হুল বিদ্ধবত জ্বালাকর ব্যথা সৃষ্টি হয়, ফুলে যায়। আর হঠাৎ আক্রমণ, আমরা হঠাৎ আক্রমণ সাডেন অ্যাটাক বলতে আমরা অ্যাকোনাইট বেলেডোনাকেই বেশি বুঝি, কিন্তু এপিসেও কিন্তু সাডেন অ্যাটাক বেশ আছে, কম নয়। যদিও আমরা রেপার্টরিতে গেলে এটাকে থার্ড গ্রেডে পাবো, সাডেন অ্যাটাকে এপিসকে আমরা থার্ড গ্রেডে পাবো, কিন্তু তারপরেও গুরুত্ব আছে এপিসের। হঠাৎ করে আক্রমণ, এখানে এপিসকে আমরা খুঁজে পেতে পারি। শুধুমাত্র অ্যাকোনাইট আর বেলেডোনাকেই চিন্তা করব না, আমরা এপিসকেও চিন্তা করব। এই যে এপিসের যে শোথ হয়, এই শোথগুলো চাপ দিলে গর্ত হয়ে যায়, শরীরের এখানে সেখানে ডুমো ডুমো ফোলা প্রকাশ পায়, আবার মিলেও যায়। আমরা একটু সামনে যাই, এপিসের কিছু নির্দেশক লক্ষণ আমরা দেখব। এপিসের কিছু নির্দেশক লক্ষণ আমরা দেখার চেষ্টা করি। প্রদর্শক লক্ষণ বা নির্দেশক লক্ষণ যাই বলি আমরা, এটি আমরা শেয়ার করব হচ্ছে এম ভট্টাচার্যের বই থেকে। এম ভট্টাচার্যের বই থেকে আমরা শেয়ার করব। এম ভট্টাচার্য, মহিম ভট্টাচার্য সম্ভবত এরকম, মহিম ভট্টাচার্য এন্ড কোম্পানি, এই বইটা থেকে আমরা শেয়ার করব প্রদর্শক লক্ষণগুলি। মৌমাছি হুল ফুটাইলে যে রূপ ব্যথা করে, সেই রূপ ব্যথা ও তৎসহ জ্বালা, ব্যথার সাথে তার জ্বালা থাকতেই হবে। হুল ফুটানো ব্যথা তো থাকবেই, হুল ফুটানোর সাথে তার জ্বালা থাকবেই, হুল ফুটানোর সাথে তার জ্বালা থাকবেই। এটা আমরা মাথায় রাখবো যে হুল ফুটানোর সাথে তার জ্বালা থাকবেই। পিপাসার অভাব অর্থাৎ পিপাসাহীনতা, কিন্তু বলা হয়েছে এখানে, বলছে কদাচিৎ দারুণ পিপাসা থাকতে পারে, কদাচিৎ পিপাসা থাকতে পারে, কিন্তু বেশিরভাগ সময়টাই তার পিপাসার অভাব থাকবে। পুনঃ পুনঃ জল পান করে, কিন্তু পরিমাণে খুব কম, পরিমাণে খুব কম, যেটা আর্সেনিকের মধ্যেও আমরা পাই। প্রস্রাবের পরিমাণ খুবই কম, প্রস্রাবের পরিমাণ খুবই কম, এটা আমাদের মাথায় রাখতে হবে। প্রস্রাবের পরিমাণ খুবই কম। উজ্জ্বল বর্ণ বিশিষ্ট, প্রচুর প্রস্রাব বলা হয়েছে, কদাচিৎ প্রচুর প্রস্রাব হতে পারে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই আমাদের মনে রাখতে হবে প্রস্রাবের পরিমাণ খুবই কম, কিন্তু বলা হয়েছে কদাচিৎ প্রচুর প্রস্রাব হতে পারে। প্রস্রাব কখনো রক্তময়, কখনো দুধের মতো, কখনো প্রস্রাব রক্তময়, কখনো দুধের মতো। এনসি ঘোষের বইতে এরকম বলা আছে দুধে আলতা মিশানো, সেটা বলা আছে ইসের ক্ষেত্রে, আমবাতের ক্ষেত্রে, তো প্রস্রাবের ক্ষেত্রে না, এক্সট্রিমলি সরি। প্রস্রাব কখনো রক্তময়, কখনো দুধের মতো, আবার ঘোলা কালচে, ফেনা ফেনা, প্রস্রাবে দুর্গন্ধ থাকবে। প্রস্রাব, এই এর পরের জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। প্রস্রাব করিবার আগে অর্থাৎ বিফোর, প্রস্রাব বাহির হইবার সময় অর্থাৎ ডিউরিং, প্রস্রাব হইয়া যাইবার পরে অর্থাৎ কি আফটার। মূত্রনালীতে জ্বালা থাকে, এই জায়গাটা আমাদের খুবই মনে রাখতে হবে। তিনটা জায়গায় বলছে, আফটার, ডিউরিং, বিফোর, বিফোর, ডিউরিং, আফটার, তিন জায়গায় বলছে। প্রস্রাব করিবার আগে, প্রস্রাব বাহির হইবার সময় অর্থাৎ ডিউরিং, ইউরিনেশন ডিউরিং, প্রস্রাব হইয়া যাইবার পর অর্থাৎ ইউরিনেশন আফটার, এই তিনটা অবস্থাতেই তার জ্বালা করবে, তিনটা অবস্থাতেই তার জ্বালা করবে। আমরা সুযোগ থাকলে রেপার্টরি থেকে দেখে নিব। বলা হয়েছে প্রস্রাব করিবার আগে, প্রস্রাব হইবার সময়,
প্রস্রাব হইয়া যাইবার পরে মূত্রনালীতে জ্বালা থাকে। এই প্রস্রাবে জ্বালার আমরা কিন্তু বেশ পেশেন্ট পাই। রোগীলিপি করার সময় রোগী বলল যে আমার প্রস্রাবে জ্বালা জ্বালা পোড়া হয়, জ্বালা আছে। এটুকু শুনেই আমরা অনেক সময় দিয়ে দেই ক্যান্থারিস, তারপরে কি সারসাপেরিলা বা আরো কিছু ক্যাপসিকাম ইত্যাদি। আসলে যদি আমরা রোগীলিপি করার সময় একটু একটু এই যে আপনার কি প্রস্রাব করার আগেই জ্বালা পোড়া হয়, নাকি প্রস্রাব করা অবস্থায় জ্বালা পোড়া হয়, নাকি প্রস্রাব হয়ে যাওয়ার পর যে অনেকক্ষণ জ্বালা পোড়া হয়, এখানে কিন্তু বলা আছে যে প্রস্রাব করিবার আগে, প্রস্রাব বাহির হইবার সময়, প্রস্রাব হইয়া যাইবার পর, তিনটা অবস্থাতেই তার জ্বালা করে। তো এরকম যদি 3 অবস্থায় জ্বালা করে পাওয়া যায় তাহলে আমরা অবশ্যই এপিসমিলকে স্মরণ করব বা বিবেচনা করব। মূত্রথলিতে অস্বস্তিকর ভাব, যন্ত্রণা, ঘন ঘন প্রস্রাব করিবার ইচ্ছা, প্রস্রাব ধারণে অক্ষমতা, আপনা আপনি প্রস্রাব হইয়া যায়, মস্তিষ্ক বিকারে থাকিয়া থাকিয়া রোগী হঠাৎ চিৎকার করিয়া ওঠে। এটি খুবই গুরুত্বপূর্ণ। বলছে যে হঠাৎ করে চিৎকার করে ওঠে, এটা ঘুমের মধ্যেও হতে পারে বা ঘুম ছাড়াও হতে পারে। এখানে বলছে মস্তিষ্ক বিকারে থাকিয়া থাকিয়া রোগী হঠাৎ চিৎকার করিয়া ওঠে। হঠাৎ চিৎকার করিয়া ওঠা এপিসের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ, খুবই গুরুত্বপূর্ণ লক্ষণ, খুবই গুরুত্বপূর্ণ লক্ষণ। সহজেই চোখে জল আসে, না কাঁদিয়া থাকিতে পারে না। আমরা একটু আগে বলতেছিলাম পালসেটিলার কথা, যে সব শুনলেই আমরা শুধু পালসের কথাই ভাবি, কিন্তু পালস ছাড়াও তো আছে। পালসও গরম কাতর, এপিসও গরম কাতর। সহজেই চোখে জল আসে, না কাঁদিয়া থাকিতে পারে না, একা থাকিতে চায় না, খিটখিটে মেজাজ, কিছুতেই সন্তুষ্ট হয় না। যেটি আমরা একটু আগে বলছিলাম যে কিছুতেই সন্তুষ্ট হয় না, এটি পালসের মধ্যেও আছে। পড়িবার সময় পড়ায় মন লাগাইতে পারে না, খোলা বাতাসে আসিলেই সে উপশম হয়, চোখ বুঝিলে বা চোখের সামনে স্যার মনে হয় বিচ্ছিন্ন হয়ে গেছিলাম, শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ, যেটা শোনা যায়। যে আমরা বলতেছিলাম যে খোলা বাতাসে আসিলেই সে উপশম বোধ করে, আর চোখ বুঝলে বা চোখের সামনে পর্দা বা অন্য কিছু ধরিলে মাথা ঘোরে, কৃত্রিম আলোতে পড়তে পারে না, তাতে চোখের যন্ত্রণা বেড়ে যায়, মুখের ডান দিকের পক্ষাঘাত হয়, সেই সঙ্গে ডান চোখ মুদ্রিত থাকে, ফোলা থাকে, ফোলার সঙ্গে পিপাসা থাকে না, শরীরের নানা স্থানে ফোলা, চোখের পাতাগুলি ফোলা, বিশেষত চোখের নিচের পাতা ফোলা, চোখের নিচের পাতা ফোলা। তারপরে ফোলার ব্যাপারে হচ্ছে মনে হচ্ছে যেন কি বলা যেতে পারে, থুলের মধ্যে জল পূর্ণ থাকলে যেরকম থাকে তেমনটি ফোলা থাকে। চোখের উপরের পাতা ফোলা থাকে ক্যালিকার্ভে, চোখের সম্পূর্ণ চোখ ফোলা থাকে ফসফরাসে। আমরা এর থেকে আলাদা করার বিষয়গুলো আস্তে আস্তে করব। তো চোখের নিচের পাতা ফোলা থাকে যেন মনে হয় থলের মধ্যে পানি ঢুকলে যেরকম থাকে, বা কি বলা যেতে পারে পলিথিনের মধ্যে, পাতলা পলিথিনের মধ্যে পানি লুজ করে ঢুকাইতে হবে, টাইট করে না, তারপরে হালকা চাপ দিলে যেরকম হয় এরকম থলের মতো পানি নিচের পাতা ফোলা থাকবে, উপরের পাতা ফোলা থাকবে ক্যালিকার্ভে, আর সমগ্র চোখ ফোলা থাকবে ফসফরাসে। তো আমরা এই ফোলার ব্যাপারটাও মনে রাখি, যেহেতু এই চোখের নিচের পাতা ফোলা, এটি একটি পর্যবেক্ষণ রুব্রিক্স, এটা রোগীর কাছ থেকে শোনা লাগবে না, আমরা দেখেই বুঝতে পারবো, এটা রোগীর কাছ থেকে শোনার প্রয়োজন হবে না, এটা আমরা দেখেই বুঝতে পারবো। যেগুলো পর্যবেক্ষণ রুব্রিক্স এগুলো আমাদের কাছে অনেক বেশি দামি। তো ফোলার সঙ্গে পিপাসা থাকবে না, আর এই চক্ষু পীড়া ঠান্ডায় উপশম হবে, গরমে বৃদ্ধি হবে, তার সবকিছুতেই ঠান্ডায় উপশম আছে। আমরা অ্যামিলিয়েশন আর অ্যাগ্রাভেশনটা আসলে আগে বলে আসি সব সময়, আজকে বলা হয়নি। রোগ ডান দিকে আরম্ভ হইয়া বাঁ দিকে যায়। আর একটা মজার ব্যাপার আছে, এই এপিসের পেশেন্ট আমরা যদি বুঝতে পারি যে পেশেন্ট এপিসে, তাহলে আমরা যদি তাকে জিহ্বা দেখতে চাই তো সে জিহ্বা বের করতে পারে না, জিহ্বা সে বের করতে পারে না। এটিও আমরা আমাদের কাছে রোগীলিপির এক পর্যায়ে যদি মনে হয় যে রোগী এপিসে, তো আমরা যদি তার জিহ্বা দেখতে চাই যে আপনার জিহ্বাটা একটু দেখান, সে জিহ্বা বের করতে পারে না, তার জন্য কষ্ট হয়,
এবং কাঁপে এবং দাঁতের সাথে জিভ বেঁধে যায়, সে বের করতে পারে না। এগুলো খুবই পর্যবেক্ষণ রুব্রিক্স, খুবই খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। যার জিহ্বা কাঁপে এবং দাঁতের সাথে বেঁধে যায়, জিহ্বা সে বের করতে পারে না। আর এদের কি বলা যেতে পারে, দুধ খাবার প্রবল ইচ্ছা থাকে, যেটি রাস্টক্সেও আছে, দুধ খাবার প্রবল ইচ্ছা থাকে। এটিও আমাদের খুব মনে রাখতে পারি আমরা, যে দুধ খাওয়ার তার প্রচন্ড। এগুলো আমরা যদি মনে হয় যে আমরা অনেক দূর এপিসের দিকে পৌঁছে গেছি, তখন আমরা এই ধরনের প্রশ্ন করে আরো নিশ্চিত হতে পারি। যারা যারা এ আলী সাহেবের রোগী পর্যবেক্ষণ বইটি যারা পড়েছেন, তারা এ আলী সাহেবের কৌশলটি অনেক সুন্দর, অনেক সুন্দর। যে আমরা নিশ্চিত হওয়ার জন্য আরো এই প্রশ্নগুলো করব, নিশ্চিত হওয়ার জন্য আরো এই দিকটা তাদের যাচাই করব। এ আলী সাহেবের রোগী পর্যবেক্ষণ বইটা আসলে খুব সুন্দরভাবে বলা আছে, আমার কাছে বইটা অনেক প্রিয়। তো আমরা যাই সামনের দিকে। এর গলায় হুল ফোটানো ব্যথা থাকবে, এর টনসিল পেকে যাবে, টনসিলে গর্ত গর্ত ঘা থাকবে, আর এর পিপাসা থাকবে না, এটা সব ক্ষেত্রেই। এর প্রস্রাব অল্প হবে, এটাও সব ক্ষেত্রে। অন্য যে লক্ষণই থাকুক, এই মেইন লক্ষণগুলো যে 7টা আমরা পড়ছিলাম প্রধান লক্ষণ, এগুলো থাকবেই। অন্য লক্ষণগুলো যেরকমই থাকুক না কেন, তার এটি থাকবে। আবার দেখা যাচ্ছে যার যখন তার উদারাময় হবে, তখন তার জিহ্বার রং সাদা হয়ে যাবে। যখন তার হবে, উদারাময় হবে, তখন জিহ্বার রং সাদা হয়ে যাবে। আর এর হাঁপানি রোগটা হবে শীতকালে। এর যে হাঁপানি রোগটা, এটি শীতকালে হবে। শুইবার পর বা ঘুমাইয়ার পর কাশি হবে, পা গুলি ঠান্ডা থাকবে, পা অসার ভাব হবে, এগুলো থাকবে তার। আর বিকালে 3টার সময় তার জ্বর হবে। যদিও বলা হয়েছে যে তার 4টা থেকে 6টার মধ্যে তার রোগ বৃদ্ধি, কিন্তু জ্বরের ক্ষেত্রে বলা হয়েছে 3টার দিকে জ্বর আসবে, 3টার দিকে জ্বর আসবে। ঘামের পর আমবাত দেখা দিবে, পিপাসার অভাব থাকবে, এগুলো থাকবে। ঠান্ডা জলে ধুইলে সকল কষ্টের উপশম হবে। গায়ে ঠান্ডা জিনিস বা ভিজা গামছা প্রভৃতি রাখতে চায়, অর্থাৎ গায়ে কোনো ঠান্ডা জিনিস বা ভিজা গামছা যদি রোগী এরকম বলে যে ডাক্তার সাহেব গামছা টামছা ভিজায় গায়ে রাখলে আমার খুব আরাম লাগে, সেই সাথে যদি আমরা এবিসের যে লক্ষণগুলো আছে, প্রদর্শক লক্ষণগুলো আছে, প্রধান লক্ষণগুলো আছে, সেগুলো যদি আমরা পেয়ে যাই, তাহলে আমরা এপিসকে চিন্তা করতে পারি, বিবেচনা করতে পারি। আমরা যারা হোমিওপ্যাথ, আমরা লক্ষণ পাইলেই ওষুধটি দিয়ে দিব না, প্রথমত বিবেচনায় আনবো, প্রথমত আমলে নিব, তারপরে আমরা দিয়ে দেওয়ার চিন্তা করব। গলার কাছে কাপড় জামা কিছুই রাখতে পারে না, গলার কাছে কাপড় জামা কিছুই রাখতে পারে না। ঔষধ প্রয়োগের পর প্রস্রাব বৃদ্ধি, যদি এপিস প্রয়োগ করার পর আমরা যদি রোগীকে বারবার কেটে যাচ্ছে, তো আমরা যদি এমনটি হয়, রোগীকে আমরা এপিস প্রেসক্রাইব করার পরে যদি রোগীকে আমরা বলে দিতে পারি এরকম, যে এই ওষুধ প্রয়োগ করার পর রোগীর যদি প্রস্রাব বৃদ্ধি হয়, তাহলে শুভ লক্ষণ বা ভালো লক্ষণ, বা প্রস্রাব বৃদ্ধি পেলে আপনি ভয় পাবেন না। আর ওষুধ প্রয়োগ করার পর যদি সত্যি এভাবে প্রস্রাব বৃদ্ধি পায়, তাহলে কিন্তু রোগী সন্তুষ্ট হবে। অর্থাৎ ওষুধ প্রয়োগ করার পর যে বিষয়গুলো ঘটতে পারে, সেই বিষয়গুলো যদি আগে থেকে আমরা বলে দিতে পারি, তাহলে রোগীর সন্তুষ্ট হবে এবং আমাদের আত্মমর্যাদা বোধ বেড়ে যাবে। এজন্য আমরা চেষ্টা করব যে ঔষধ প্রয়োগের পর প্রস্রাব বৃদ্ধি হলে এটি পজিটিভ লক্ষণ, রোগীকে আমরা এটি বলতে পারি। বিশেষ করে হাইড্রোসেফালাস বা মাথায় জল জমা রোগীদের ক্ষেত্রে, মাথায় জল জমা, পানি জমে যাওয়া, এই ক্ষেত্রে আমরা রেপার্টরিতে গেলে দেখবো এপিসমেল ফার্স্ট গ্রেডে আছে, তা কেন্টেও মনে হয় এটি ফার্স্ট গ্রেডে আছে। তো সেক্ষেত্রে যদি এই ধরনের রোগীকে আমরা এপিস প্রয়োগ করি, আর যদি বলে দেই যে এই ওষুধ খাওয়ার পর যদি আপনি দেখেন পেশেন্টের প্রস্রাব বৃদ্ধি পাচ্ছে, তো আপনি ভয় পাবেন না, এটা পজিটিভ লক্ষণ, তাহলে রোগী অনেকটা সন্তুষ্ট হবে। আমরা এবার এপিসের শোধ নিয়ে একটু কথা বলি। আচ্ছা, অনেকটা তো সময় হয়ে গেছে, আমরা
আমরা এপিসের আমবাত নিয়ে একটু কথা বলি। এপিসের আমবাত, তরুণ বা পুরাতন আমবাত, যে সকল আমবাত ঠান্ডা লাগিয়া অথবা সবিরাম জ্বরের পর হয়, চুলকানি, জ্বালা ও উল্পটানো ব্যথা থাকে এবং আক্রান্ত স্থান আমরা বলতেছিলাম এপিসের আমবাত নিয়ে, এর মধ্যে তো কেটে গেল। এপিসের আমবাত, তরুণ বা পুরাতন আমবাত, যে সকল আমবাত ঠান্ডা লাগিয়া অথবা সবিরাম জ্বরের পরে হয়। কিভাবে হবে? ঠান্ডা লেগে হবে। এপিসের আমরা প্রথমেই আমরা সাধারণত যে কাজটি করি সেটি হচ্ছে সাধারণত এই আর্টিকেরিয়া, আমবাত বা অ্যালার্জি যেটা আমরা বলি, আমাদের বরিশালের আঞ্চলিক ভাষায় এটাকে বলে ওত্রা। তো এরকম যদি হয় তো আমরা দেখা যায় অনেকেই করি না। কিছু ওষুধ আছে যেমন আমাদের ডাল কামড়া, আর্টিকা ইউরেন্স, ববিস্টা, না এগুলো দিয়ে দেই, যার যেটা মনে ভালো লাগে সে সেটা দিয়ে দেই। আসলে যদি একটু যাচাই করে নেই তাহলে কিন্তু অনেক ভালো হবে। তো সেক্ষেত্রে আমরা বলতেছিলাম যে এপিসের আমবাতটা কিরকম হবে, এটা তরুণ বা পুরাতন যাই হোক, যে সকল আমবাত ঠান্ডা লাগিয়া অথবা সবিরাম জ্বরের পরে হয়, চুলখানি থাকে, জ্বালা থাকে, হুল ফুটানো ব্যথা থাকে। আমরা তো জানি এপিস হইতে হলে অবশ্যই হুল ফুটানো ব্যথা থাকবে। জ্বরের পর হবে, চুলকানি হবে, জ্বালা হবে, হুল ফুটানো ব্যথা থাকবে এবং আক্রান্ত স্থানটি দাগরা দাগরা মতো হবে এবং ঠান্ডায় উপশম হবে এবং এর কালারটা হবে গোলাপি। কালারটা হবে গোলাপি, যেটা বলতেছিলাম যে এনসিকোষের বইতে এটি বলা আছে দুধে আলতা মেশানো, এরকম গোলাপি কালার হবে। যদি চিংড়ি মাছ, কাঁকড়া খাওয়ার পর আমবাত হয় তাহলে আমরা আর্টিকা ইউরেন্স এর কথা চিন্তা করব, বা আইস যুক্ত মাছ খাওয়ার পর যদি হয় তাহলে আমরা আর্টিকা ইউরেন্স এর কথা চিন্তা করব। আবার কোন কোন ক্ষেত্রে বলা যায় প্রায় সকল প্রকার আমবাতেই আর্টিকা ইউরেন্স দেওয়া যেতে পারে। কেউ কেউ বলে থাকেন যে সকল প্রকার আমবাতেই আর্টিকা ইউরেন্স দেওয়া যেতে পারে, কিন্তু আর্টিকা ইউরেন্স এর একটা বিশেষত্ব আছে যে ঘুমাইলে উদ্ভিদগুলি মিলাইয়া যায়। আবার রোগী যখন জাগে, ঘুম ভাঙে, জাগার সঙ্গে পুনরায় বাহির হয়। এটি আমরা মনে রাখতে পারি। এটি আর্টিকা ইউরেন্সের একটি মোস্ট ইম্পর্টেন্ট কথা। এটি আর্টিকা ইউরেন্সের একটি মোস্ট ইম্পর্টেন্ট কথা, যে বলা হয়েছে যে চিংড়ি মাছ, কাঁকড়া বা আইসযুক্ত মাছ খাওয়ার পর যদি আমবাত দেখা দেয় তাহলে আমরা আর্টিকা ইউরেন্সের কথা চিন্তা করব। আবার কেউ কেউ বলেন যে যে কোনো রকম ধরনের আমবাত হলে আর্টিকা ইউরেন্স প্রয়োগ করা যায়, কিন্তু এর একটা বড় বিশেষত্ব হলো এইটা যে ঘুমাইয়া গেলে এই অ্যালার্জি গুলো বা এই আমবাত গুলো মিলাইয়া যায় এবং রোগী যখন আবার জেগে ওঠে সঙ্গে সঙ্গে পুনরায় আবার বাহির হয়। এটি আমরা খুব একটা মনে রাখার চেষ্টা করব। এটি আর্টিকা ইউরেন্সের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর ডাল কামড়ার যে আমবাতটি হবে সেটি হচ্ছে পুরাতন আমবাত এবং শীত পড়িলে আরম্ভ হয় এবং সমস্ত শীতকাল এটা থাকে। প্রায় শীতকালে হয় আমবাতটা, প্রায় শীতকালে হয় ডাল কামড়ার ক্ষেত্রে। আর ববিষ্টার ক্ষেত্রে আমবাতটা হবে, আর্টিকেরিয়াটা হবে উদারময়ের সঙ্গে। উদারময়ের সঙ্গে আমবাত থাকবে, এটি ববিষ্টার একটি বিশেষ লক্ষণ। পালসেটিলার ক্ষেত্রে আমরা বলতে পারি যদি মাংস আহার করার পর যদি আমবাত দেখা দেয় তাহলে আমরা পালসেটিলার কথা চিন্তা করব। তো আমবাতের কিন্তু বেশ পেশেন্ট আমরা পাই, আমবাতের কিন্তু বেশ পেশেন্ট আমরা পাই এসে বলে কি ডাক্তার সাহেব এই এলাটল আর অ্যালসেট খেতে খেতে আর ভালো লাগতেছে না, তাই আপনাদের কাছে আসলাম। এই যখনই এরকম অ্যালার্জি ওঠে, আমবাত হয়, আমবাত তো বোঝেন, অ্যালার্জি বলে এরকম আর কি, এগুলো যখনই হয় তখন এলাটল খাই। কত এলাটল যে জীবনে খাইলাম, এলাটল খাই তো আর পারতেছি না ডাক্তার সাহেব। এলাটল খাই ঘুম আসে, জন্মের আশা ঘুম আসে, দুর্বল হয়ে যায় আর সকালবেলা ঘুম থেকে উঠতে পারি না। আপনাদের কাছে এমন কিছু আছে নাকি যে এলাটলের হাত থেকে বাঁচতে পারি? তো আমরা কিন্তু এই এই পেশেন্ট কিন্তু অনেক বেশি, যার কারণে আমি আমবাতটা নিয়ে একটু বেশি বললাম। তো আমরা চেষ্টা করি এই আমবাতের যে পেশেন্ট গুলো আমরা বেশি পাই সেগুলোকে নিয়ে আমরা আসলে বেশি, আমাদের বেশি চিন্তা করা উচিত। তো আমরা এই আমবাতটি আরো একবার আমি শেয়ার করি। বলা হয়েছে যে তরুণ বা পুরাতন আমবাত, যে সকল আমবাত ঠান্ডা লাগিয়া অথবা সবিরাম জ্বরের পর হয়। তো এই
আমবাত গুলো আপনার কয়দিন হয়েছে, এই আর্টিকেরিয়াটা আপনার কতদিন হয়েছে, এর আগে কি আপনার অন্য কোনো সমস্যা হয়েছিল? এটা 3-4 দিন হয়েছে ডাক্তার সাহেব, তো এর আগে কি আপনার আর কোনো সমস্যা হয়েছিল, তারপরে কোনো কিছুর ঘটনার সাথে জড়িত? আরে ডাক্তার সাহেব কদিন আগে জ্বর হয়েছিল, জ্বরটা সেরে গেল, তারপরে এরকম হইলো। যদি এরকম বলে আমাদের একটু যাচাই করে নিতে হবে মূলত। এবং চুলকানি হবে, জ্বালা হবে, হুল ফোটানো, ব্যথা থাকবে। তো আক্রান্ত স্থানটি দাগড়া দাগড়া হবে, গোলাপি হবে এবং ঠান্ডায় উপশম হবে। এগুলো যদি আমরা পাই তাহলে আমরা এপিস এর কথা চিন্তা করব। এর পাশাপাশি তার মূত্রযন্ত্রের কথা আমরা জানতে পারি, বা আরো যে বিষয়গুলো আছে প্রস্রাবের ইউরিনারি অর্গানের বিষয়ে তার জানতে পারি, প্রস্রাবে জ্বালাপোড়া আছে কিনা। যদি মিলে যায় তো আরো ভালো। আর বলছিলাম যে চিংড়ি মাছ, কাঁকড়া বা আইসযুক্ত মাছ খাওয়ার পর যদি তার এই আর্টিকেরিয়া বা আমবাত দেখা দেয় তাহলে আমরা আর্টিকা ইউরেন্সের কথা চিন্তা করব। আর আর্টিকা ইউরেন্সের বিশেষত্ব হচ্ছে ঘুমাইলে মিলিয়া যাবে, আবার ঘুম ভাঙার পর আবার পুনরায় সঙ্গে সঙ্গে এগুলো বাহির হয়। আর বেদনা, জ্বালা, চুলকানি এগুলো তো থাকেই, যে কোনো আর্টিকেরিয়ায় থাকে। ডাল কামড়ার এটা পুরাতন আমবাত হবে এবং শীতকালে আরম্ভ হবে, শীতকালে বেশি থাকবে। ববিস্টার আমবাতের সাথে উদারময় থাকবে। আর মাংস আহার করার কারণে যদি আমবাত হয় তাহলে আমরা পালসিটিলার কথা চিন্তা করব। এগুলো মোটামুটি আমরা মনে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখানে আমরা চোখের চোখের বিষয়টা আমরা একটু দেখি। রোগের মানে কি বলা যেতে পারে, চোখের আশেপাশে গোলাপি রং, চক্ষু রোগে নিচের পাতা ফুলিয়ে যায়, এটা তো আমরা আগেই পড়ছি। চোখের ভিতরে ও বাইরে প্রদাহ হবে, চোখের ভিতরে এবং বাইরে প্রদাহ হবে, অত্যন্ত জ্বালা থাকবে, হুল ফোটানো, ব্যথা থাকবে, বেলা 3টায় যাতনা বৃদ্ধি হবে, ঠান্ডায় উপশম হবে। এগুলো যদি আমরা পাই চোখের ক্ষেত্রে তাহলে আমরা অবশ্যই এপিসমিলের কথা বিবেচনা করব, আমলে নিব। আমরা এবার এপিসের স্ত্রী রোগের বিষয়ের দিকে আমরা একটু যাই। এখানে বেশ মজার কিছু সাবধানতাও আছে আমাদের। স্ত্রীলোক দিগকের মাসিক ঋতু বন্ধ হইয়া মস্তিষ্কে রক্ত সঞ্চালিত হয় ও জরায়ু প্রদেশে প্রসব বেদনার ন্যায় বেদনা হবে এবং ঋতু প্রকাশিত হবে না, অর্থাৎ নির্দিষ্ট সময় ঋতু প্রকাশিত হবে না। বলা হয়েছে মাসিক বন্ধ হইয়া মস্তিষ্কে রক্ত সঞ্চালিত হয় এবং জরায়ু প্রদেশে প্রসব বেদনার ন্যায় বেদনা থাকবে। আর বলছে ডিম্বকোষ অজরায়ুর প্রদাহ হবে, ডান দিকের ডিম্বকোষই বেশি আক্রান্ত হবে, ডান দিকের ডিম্বকোষেই বেশি আক্রান্ত হবে, তথায় হুল ফোটানো বা ব্যথা হবে। সেই সঙ্গে তার অত্যাধিক সেক্সুয়াল ডিজায়ার থাকবে, অত্যাধিক কামেচ্ছা থাকবে, অর্থাৎ সেক্সুয়াল ডিজায়ারটা তার খুব বেশি থাকবে। আমরা প্রথমেই বলছিলাম যে সেক্সের ব্যাপারে অ্যাপিস খুব প্রাণবন্ত থাকে, তো সেক্ষেত্রে তার এই সেক্সুয়াল ডিজায়ারটা বেশি থাকবে। আর বলা হয়েছে যে এটি সাধারণত বিধবাদের রোগেই বেশি ব্যবহার হয়। আর একটি বিষয় হচ্ছে, একটি সাবধানতা আছে। ডাক্তার হেরিং বলেন গর্ভাবস্থায় এপিসের নিম্ন শক্তিতে প্রয়োগ করা উচিত নয়। ডাক্তার হেরিং বলেন গর্ভাবস্থায় এপিসের নিম্ন শক্তি প্রয়োগ করা উচিত নয়, কারণ নিম্ন শক্তির এপিস অনেক সময় গর্ভপাত ঘটাইতে পারে। এবং বলা হয়েছে এপিস ষষ্ঠ মাসের গর্ভপাতের আশঙ্কা দূর করে। যদি ষষ্ঠ মাসে যে গর্ভপাতের সম্ভাবনা দেখা দেয় বা আশঙ্কা দেখা দেয় তাহলে আমরা এপিসের কথা স্মরণ করব। বিভিন্ন সময় ভেদে অ্যাবর্শনের ক্ষেত্রে আমাদের সিপিয়া বেশ গুরুত্বপূর্ণ ওষুধ, সেবাইনা, এগুলো আছে। তো সময়ের স্বল্পতা আছে, আমাদের সময় প্রায় শেষ পর্যায়ে, আমরা বেশি সে যাবো না। আমরা এপিসের এই প্রস্তাবটা দিয়ে আমরা শেষ করব, যেহেতু ছোট রাত আর অল্প একটু সময়। মূত্রদ্বারে অত্যন্ত চুলকানি, মূত্রদ্বারে অত্যন্ত চুলকানি। আমরা জ্বালার ব্যাপারটা বলছিলাম যে যখন প্রস্রাবের আগে, অর্থাৎ প্রস্রাব শুরু হওয়ার আগে জ্বালা থাকবে, প্রস্রাব চলাকালীন সময় জ্বালা থাকবে, প্রস্রাবের শেষেও জ্বালা থাকবে। এখানে আমরা আরো জানতেছি মূত্রদ্বারে অত্যন্ত চুলকানি থাকবে এবং পুনঃ পুনঃ বেগ হবে, কিন্তু প্রস্রাব নির্গত হইতে চায় না। অনেক পথের পর 2-1 ফোঁটা প্রস্রাব নির্গত হয়। প্রস্রাব গাঢ় লাল বর্ণের, অত্যন্ত গরম, কখনো কখনো রক্ত মিশ্রিত। প্রস্রাবে প্রচুর অ্যালবুমিনের জন্য শোধ থাকে। এগুলো আমরা মনে রাখার চেষ্টা করি। বলছে যে মূত্রদ্বারে অত্যন্ত চুলকানি থাকবে এবং পুনঃ পুনঃ বেগ হবে। জ্বালার ব্যাপারটা তো আমরা আগেই জানছি, কিন্তু প্রস্রাব নির্গত হইতে চায় না। বলছে অনেক পোত দেওয়ার পরে
অনেক চেষ্টার পরে 2-1 ফোঁটা প্রস্রাব নির্গত হবে। প্রস্রাব গাঢ় লাল বর্ণের হবে, অত্যন্ত গরম হবে, কখনো কখনো রক্ত মিশ্রিত হবে এবং প্রস্রাবে প্রচুর পরিমাণে অ্যালবুমিন থাকবে এবং অ্যালবুমিনের জন্য শোথ দেখা দিবে। এখানে আমাদের কিছু তুলনীয় ছিল, তো আমরা সময়ের স্বল্পতার কারণে যেতে পারতেছি না। আমরা এপিসের জ্বরের বিষয়টা একটু, জ্বরটা আমরা একটু দেখি। প্রাদাহিক জ্বর, তন্দ্রা ভাবটি প্রবল, রোগী সকল সময়ে ঘুমাইতে চায়, পিপাসা থাকে না, তবে কোন কোন রোগীর ডায়োনিয়ার ন্যায় অনেকক্ষণ পর পর পিপাসা হইতেও দেখা দেয়। রোগীর গায়ে ঢাকা সহ্য হয় না, অর্থাৎ বস্ত্রাবৃত থাকতে পারে না। গরম ঘরে উপসর্গের বৃদ্ধি হয়, ঠান্ডায় উপশম হয়। জিহ্বা শুষ্ক, বেলা 3টায় বৃদ্ধি। এই বিষয়গুলো আমরা যদি পাই তাহলে আমরা প্রাদাহিক জ্বরে এপিসের কথা চিন্তা করব। ম্যালেরিয়া জ্বরের ব্যাপারটা আমরা একটু দেখি। ম্যালেরিয়া জ্বর প্রায় বিকাল 3টার সময় শীত করে আরম্ভ হয়। শীতের সময় কখনো বা সামান্য পিপাসা দেখা দেয়। ইগনেশিয়ায়ও সামান্য পিপাসা আছে, আবার কখনো বা পিপাসা থাকে না। শীত অবস্থায় গায়ে কোনো ডাকা দিতে চায় না, ঘরের মধ্যে থাকিতে পারে না। ওই সময় সে মনে করে যেন নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেল। শীত অবস্থার পরেই উত্তাপ অবস্থা উপস্থিত হয়। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। শীত অবস্থার পরেই আবার উত্তাপ অবস্থা উপস্থিত হয়। উত্তাপ অবস্থায় রোগীর শ্বাসকষ্ট ও বুকে ভারবোধ বেশি হয়, গায়ের জ্বালা বৃদ্ধি পায়। উত্তাপ অবস্থার পরেই ঘর্ম অবস্থা দেখা যায়। এগুলো খুবই গুরুত্বপূর্ণ এপিসের ম্যালেরিয়া রোগীর সময় সময় আমবাতের ন্যায় উদ্বেদ বাহির হইয়া থাকে এবং পায়ে শোথ দেখা দেয়। রোগীর শরীর মোমের ন্যায় ফ্যাকাশে থাকে। এই ফ্যাকাশেটা আসলে শুধুমাত্র এই ম্যালেরিয়ার ক্ষেত্রে নয়, এই ফ্যাকাশেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। ফ্যাকাশে অবস্থাটা আমরা এই বিশেষত্ব, এটি দিয়ে আমরা শেষ করব। এপিসের বিশেষত্ব, ধাতুগত বিশেষত্বের লক্ষণ ও বিশেষ লক্ষণের তালিকা পরীক্ষা করিলে বোঝা যাইবে যে ফুল ফোটানোর ন্যায় বেদনা, তাহার পরেই জ্বালা, টাটানি, পিপাসার অভাব, অল্প পরিমাণ প্রস্রাব, নিদ্রিত অবস্থায় ও নিদ্রা ভঙ্গকালে হঠাৎ চিৎকার করিয়া কাঁদিয়া ওঠা প্রভৃতি এপিসের প্রধান লক্ষণ। যে পীড়ায় এই সকল লক্ষণ থাকিবে তাহাতে এপিস ব্যবহার নিশ্চয় উপকার হইবে। আমরা এই বিশেষত্বটা আরেকবার পড়ে আমরা শেষ করব। টাইফয়েড ছিল, ছিল বাতের ছিল, আমাদের হৃদরোগের ব্যাপার ছিল। তো আমরা যদি পরে অবশ্যই আবার এপিস আলোচনা হইবে, আমি না করি অন্য কেউ আলোচনা করবে, সেখানে চলে আসবে এগুলো। তো এপিসের বিশেষত্ব যেটা হচ্ছে যে ধাতুগত বিশেষত্বের লক্ষণ ও বিশেষ লক্ষণের তালিকা পরীক্ষা করিলে বোঝা যাইবে যে হুল ফোটানোর ন্যায় বেদনা, এটি আমরা খুব মনে রাখি, হুল ফোটানোর ন্যায় বেদনা, সেই ব্যথার পরেই জ্বালা থাকবে, টাকানি থাকবে, পিপাসার অভাব থাকবে, অল্প পরিমাণে প্রস্রাব থাকবে বা প্রস্রাবে জ্বালা থাকবে, নিদ্রিত অবস্থায় বা নিদ্রা ভঙ্গকালে হঠাৎ চিৎকার করিয়া কাঁদিয়া ওঠে, এবং এগুলি এপিসের প্রধান লক্ষণ। যে পীড়ায় এই সকল লক্ষণ থাকিবে তাহাতে আমরা এপিএস ব্যবহার করার জন্য আমরা চিন্তা করব বা আমলে নিব, বিবেচনায় রাখবো। তো আমাদের সময় 1-2 মিনিট বেশি হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে যতটুকু তৌফিক দান করছেন, যতটুকু আল্লাহ তৌফিক দিয়েছেন ততটুকু আমি এপিস আলোচনা করার চেষ্টা করছি, বিভিন্ন বই থেকে নেয়ার চেষ্টা করছি। আমি আসলে নিজে থেকে তেমন কিছুই পারি না, বিভিন্ন বইটার মাধ্যমে বইয়ের সহযোগিতা নিয়ে আপনাদের সাথে শেয়ার করি। তো ধন্যবাদ সবাইকে, সবাই এতক্ষণ আমার সাথে ছিলেন, আমাকে উৎসাহিত করছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। স্যার একটু প্রশ্ন করা যাবে? জি করা যাবে। স্যার এই যে শোথ ফোলা, এপিসি কি ফোলা থাকতে হবে? এপিসের ফোলা ভাব আছে, যেহেতু এপিসে অন্যান্য লক্ষণ থাকলে তার সাথে ফোলাটি থাকার সম্ভাবনা খুবই বেশি। এপিসের অন্যান্য লক্ষণগুলো যদি থাকে তাহলে তার সাথে ফোলাভাবটি থাকাটা খুবই স্বাভাবিক। যেমন অ্যাপোসাইনামেও ফোলাভাব আছে এপিসের মতো, কিন্তু এপিসে হচ্ছে পিপাসাহীন আর অ্যাপোসাইনামে হচ্ছে অত্যন্ত পিপাসা থাকে। এরকম আমরা আলাদা করতে যদি পারি তাহলে আমাদের জন্য সহজ হবে ম্যাম।
স্যার স্যার বলছিলাম অ্যাপিসের প্রয়োগ পুনঃ পুনঃ প্রয়োগ না স্যার, এত ক্রিয়াকালটা আমি খুঁজে পাইনি কয়েকটা বই দেখে। স্যার এই প্রয়োগের ব্যাপারটা আসলে এগুলো হচ্ছে এক্সপিরিয়েন্স দিয়ে বিভিন্ন বইতে যারা লেখে করেই লেখে। এটা আসলে একেবারে পুনঃ পুনঃ প্রয়োগের প্রয়োজন হয় বলে আমার মনে হচ্ছে না। অনেকে আছে স্যার দুটো জিনিস, শততমিক আর সহস্রতমিক দুইটা দুই রকম প্রয়োগ। শততমিক 2 ডোজ এর বেশি দরকার হয় না, আর সহস্রতমিক তো দেওয়া যায় ওই প্রতিদিনে যখন থাকে বেশি সিরিয়াস থাকে সে সময় দিনে 2 বেলা দেওয়া যায়, এরপরে একবার করে দেয়, কখনো আবার আরো কমতে থাকলে তখন একদিন পর পর দেয়, এরকম ভাবে দিতে পারে, তাতে অসুবিধা হয় না, কিন্তু শততমিক কিভাবে দেওয়া যায় না। আমরা আমরা স্যার বিশেষ করে আমরা অনেকের ক্ষেত্রে দেখি এরকম যে শততমিক ওষুধ অনেক উচ্চ শক্তির, তাও তারা একদিনে 2 বার 3 বার, এমনকি 1M 1 ঘন্টা 1.5 ঘন্টা পরও 2 ঘন্টা পরও প্রয়োগ করে। এখন এটা হচ্ছে যার যার এক্সপিরিয়েন্স থেকে করে। আসলে এই প্রয়োগের ব্যাপারটা আসলে বিজয় কুমার বসুর একটি বই আছে শক্তি ও মাত্রা, ছোট একটি বই, আর রাধারমন বিশ্বাসের একটা ছোট চটি বই আছে এরকম ঔষধের মাত্রা সম্বন্ধে, এরকম আমার নামটা এই মুহূর্তে পুরো মনে নেই। এই বই দুইটা খুব চটি বই, ছোট বই, এখানে আসলে খুব ভালো লিখছে, দেখা যেতে পারে আর কি। শক্তি মাত্রা স্যার বড় সমস্যা হলো যে আমরা অর্গানটাই ভালো করে পড়িনি, তো এই জন্য ওই শক্তি যেমন খুশি ব্যবহার করি, আমরা তো এর ভালো মন্দও বুঝি না। শক্তি হোমিওপ্যাথি ঔষধের শক্তি কত ক্ষতি করতে পারে তাও আমরা জানি না, আমরা মনে করি যে কিছুই করে না। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলছেন এইটা, যে আমরা অর্গাননটা যদি আমরা ঠিকমতো পড়ি তাহলে এই প্রশ্নগুলো আর আমাদের থাকবে না। এটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, যে অর্গানের সব অ্যাফোরিজম গুলো যদি আমরা একবারও পড়ি, একবারও যদি সব অ্যাফোরিজম গুলো পড়ে যাই একটু মনোযোগ সহকারে, তাহলে আমাদের এই প্রশ্নগুলো আর থাকবে না। জি স্যার, আপনাকে গোলাম রব্বানী স্যারকে অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার 50 সহস্রতমিক কেমন করে ব্যবহার করলে ভালো হবে এই ওষুধটা? স্যার ওই যে হরিমোহন চৌধুরীর একটা বই আছে বাজারে, আর একে চাকলাদারের একটা বই আছে, আর অন্য কারোর আছে কিনা জানি না, আমি এই দুইটা বই দেখছি। আরো এক বিজয় কুমার বসুর একটা বই আছে, ছোট ছোট চটি বই, 50 সহস্রতমিক পদ্ধতির প্রয়োগ ও পদ্ধতি। এই বইগুলো দেখতে পারেন ম্যাম। এই প্রশ্নগুলোর উত্তর আসলে এক কথায় বা 2-1 মিনিটে দেওয়া যায় না, এজন্য আপনি এই বইগুলো দেখতে পারেন। হরিমোহন চৌধুরীর বইটা বিশেষভাবে উল্লেখযোগ্য, বিজয় কুমার বসুর বইটিও খারাপ না, দেখতে পারেন এই বইগুলো। এগুলো আসলে এক কথায় বা 2-1 মিনিটে এই প্রয়োগ, একটা পদ্ধতির প্রয়োগ এটা কেমন, এটা এইভাবে বলা যায় না ম্যাম। আমি আসলে আপনার প্রশ্নের উত্তর রোগী ভেদে রোগীর অবস্থা, রোগীর বয়স, রোগের অবস্থা সবকিছু বিবেচনা করে প্রয়োগ পদ্ধতি বিভিন্ন রকম পরিবর্তন হয়, এটা তো এক কথাতে বলা সম্ভব না। স্যার আমি সেটাই বলছি যে স্যার এই বইগুলো দেখতে পারেন, সেজন্য আমি বইয়ের রেফারেন্স দিছি যে এই বইগুলো দেখতে পারেন। জি ম্যাম, ধন্যবাদ। আমি যতটুকু পারছি ততটুকু বলার চেষ্টা করছি। ধন্যবাদ স্যার। তো রাধারমন বিশ্বাসের এইটা আমার কাছে আছে স্যার। জি, আপনি দেখতে পারেন। জি স্যার, ডক্টর আব্দুল হক স্যারকে অসংখ্য ধন্যবাদ এপিস মেলিফিকার একটা সুন্দর জার্নি করার জন্য। কম্পারেটিভ একটা কনভারসেশন আলোচনা করছেন আমাদেরকে, এবং আমাদের রব্বানী স্যার যে ওষুধের শক্তি মাত্রা নিয়ে কথাগুলো বললেন, এগুলো নির্দিষ্ট করে বলা যাবে না, দেখতে হবে যে রোগীর বয়স, রোগের বয়স, তার গতি প্রকৃতি ইত্যাদি মিলেই আমাদেরকে এটা প্রেসক্রিপশন করতে হবে। তো এই জন্য স্টাডি করতে হবে বেশি করে।